যখন বাক্য বড় করব বা বাক্য পড়ে বুঝবো, আপনি অন্যান্য সেন্টেন্স গুলোতে দেখবেন সাবজেক্ট সম্পর্কে তথ্য দিতে দিতে আগে পরে বাক্য বড় করে, আবার ওই অবজেক্ট সম্পর্কে তথ্য দিতে দিতে বাক্যকে বড় করা যায়। এই হলো প্রসেস, ফার্স্ট প্রসেস। এখন তাহলে আমি যদি বাক্যটা বড় করতে চাই, কিভাবে বড় করা যাবে? কামাল প্লে ক্রিকেট। আচ্ছা ঠিক আছে, তো কামাল ক্রিকেট খেলে, কোথায় খেলে? কামাল মাঠে ক্রিকেট খেলে। তাহলে আমরা কি লিখতে পারি? ইন দা ফিল্ড। হ্যাঁ। কার সাথে খেলে? তার বন্ধুদের সাথে খেলে। কার সাথে খেলে সে মাঠে খেলা? তার বন্ধুদের সাথে। তাহলে তার বন্ধুদের মানে কি? হিজ ফ্রেন্ড। সাথে মানে কি? উইথ। তাহলে উইথ হিজ ফ্রেন্ড। দেখেন বাক্য বড় হচ্ছে। তাহলে কামাল ক্রিকেট খেলে মাঠে, তাহলে ব্যাপারটা এমন হলো কামাল তার বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলে। এখন আমি আরো বড় করবো বাক্যটাকে। প্রতিদিন বিকেল বেলা 5টা বাজে। প্রতিদিন বিকেল বেলা 5টা বাজে। তাহলে প্রতিদিন বিকেল বেলা মানে হচ্ছে এভরি আফটারনুন। হ্যাঁ, এভরি আফটারনুন। এভরি আফটারনুন মানে প্রতিদিন মানে কি? এভরি ডে। প্রতি রাত এভরি নাইট। আর প্রতি মাস এভরি মান্থ। তাহলে প্রতি বিকেল মানে কি? এভরি আফটারনুন। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব? এভরি আফটারনুন বা এভরিডে ইন আফটারনুন এভাবে দেওয়া যাবে। এভরিডে ইন দ্য আফটারনুন এভাবে দিতে পারবেন, আপনি দুইভাবে লিখতে পারেন, এভরিডে ইন দ্য আফটারনুন। আফটারনুন আফটার আফটারনুন আফটারনুন। আচ্ছা, কয়টা বাজে বললাম? 4 PM বা হ্যাঁ বা আমি যদি এভাবে বলি যে প্রতিদিন জোহরের নামাজ পড়ার পরে, প্রতিদিন জোহরের নামাজ পড়বো। হ্যাঁ আচ্ছা, তা এটা পরে করলাম, নাই হোক, আমি টাইমে দিয়ে দিই এট 5 PM। 5 PM বা 5 PM দিয়ে যাই, 5 PM। এবার দেখেন বাক্যটা কিন্তু আমি এখানে ভার্ব কি এনেছি? একটা ভার্ব কিন্তু আমি নতুন আনি নাই। বাক্যটা এই এতটুকু ছিল, এতটুকুই এখনো আছে, কিন্তু আমরা এখানে বাক্যে এইখান থেকে এতটুকু তথ্য কার সম্পর্কে দিয়েছি? এই ক্রিকেটটা কোথায় খেলে? মাঠে খেলে। কার সাথে খেলে? তার বন্ধুদের সাথে খেলে। কখন খেলে? প্রতিদিন খেলে। প্রতিদিন কোন সময় খেলে? প্রতিদিন বিকেল বেলা খেলে। কয়টা বাজে খেলে? 5টা বাজে খেলে। এই ব্যাপারগুলো ঘটলো। আমি চাইলে আরো তথ্য দিতে পারি। এবার দেখেন আমি আরো তথ্য দিতে পারি কামাল সম্পর্কে। কামাল রায়হান সাহেবের ছেলে, দ্য চাইল্ড অফ রায়হান। হ্যাঁ, দ্য চাইল্ড অফ। আর জোহরের নামাজ পড়ে কামাল প্রতিদিন বিকেল 5টা বাজে তার বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলে। ওই যে উপরে যে বাক্যটা লিখছে দেখছেন, এটার মতো বড় হয়েছে। তাহলে আমরা এখানে দেখেন এই কামাল প্লে ক্রিকেট, এই পুরো অংশটাকে আমি হলুদ করে দিয়ে এটাকে লাল করে দিই। আমাদের যদি এটা মেইন ভার্ব হয়, তাহলে এই বাক্যটার ভিতরে ভার্বের মতো আর কাকে কাকে দেখা যাচ্ছে চলেন আমরা সেটা দেখি। এই কমপ্লিটিং, এই একটা ওয়ার্ড দেখা যাচ্ছে যেটা দেখতে ভার্বের মতো, কারণ আইএনজি আছে। আমি যদি বলতাম আই এম কমপ্লিটিং, আই এম কমপ্লিটিং মাই অফিস ওয়ার্ক। হ্যাঁ, OFFIC। হ্যাঁ, অফিস ওয়ার্ক, আপনি যে কাজ করেন সেটা বলতে পারেন। মানে আমি আমার অফিসের কাজ শেষ করতেছি। এখানে কমপ্লিটিং ওয়ার্ডটা ভার্ব। কেন ভার্ব? কারণ তার আগে টু বি ভার্ব আছে, সে টেন্সকে এগ্রি করেছে, আইএনজি হওয়ার যে শর্ত সেটা আছে। কিন্তু এখানে কমপ্লিটিং এর টু বি ভার্ব নাই, তার আগে একটা প্রিপজিশনের পরে কখনো ভার্ব হয় না। যেই ভার্ব হবে তার সাথে আইএনজি হয়ে সে নাউন হয়ে যায়, তাহলে এটা কিন্তু ভার্ব না। তাহলে এই জায়গাতে এতটুকু অংশ মূলত কেন আসছে? এই যে কামাল ওয়ার্ডটা আছে তার সম্পর্কে তথ্য দিতে। কামাল কখন করে কাজটা? তার জোহরের নামাজ পড়ে, এটা একটা তথ্য হলো। আবার প্লের পরে, ক্রিকেটের পরে এরকম চাইলে আমরা আরো ভার্ব কিন্তু দিতে পারতাম, দেই নাই। কিন্তু এখানে বড় কিভাবে করেছি লক্ষ্য করে দেখেন, এই ইন প্রিপজিশন, এই উইথ প্রিপজিশন, ইন উইথ, তারপরে আবার ইন দিয়েছি আমরা, তারপরে আবার এট দিয়েছি। অর্থাৎ এই যে 4টা প্রিপজিশন আসছে, এই একটা হচ্ছে কি ইন, উইথ, ইন, এট, এই 4টা প্রিপজিশন এসে 4টা ফ্রেজ বানাইছে, মানে শব্দ যুগল। বিদেশে কিন্তু ওয়ার্ড মুখস্থ করে না তারা, এই যেমন ইট খায়, বুক বই, এইভাবে শেখে না তারা। তারা তাদের স্টুডেন্টদেরকেও, টিচার স্টুডেন্টদেরকেও এভাবে বলবে যে ফ্রেজ ওয়াইজ শিখতে। যেমন এই পুরোটা একসাথে, ইন দা ফিল্ড মানে মাঠে, ইন দা মার্কেট মানে মার্কেটে, এভাবে শেখাবে। তাহলে ওই যে ফ্রেজ গুলো হয় মূলত প্রেপজিশন যুক্ত হয়ে বাক্যে ফ্রেজ তৈরি হয়, একটা অংশ হয়। তো এভাবে প্রেপজিশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাক্য বড় করার ক্ষেত্রে বা বাক্য বলার ক্ষেত্রে। আপনার সেন্টেন্স কখনো 3টা ওয়ার্ডে থাকবে না, 3টা ওয়ার্ডের বাইরে বলতে হবে। তাহলে এখানে সেই কাজটা করেছে প্রেপজিশন।
যেটা আমাদের সবার কাছে একটু চ্যালেঞ্জিং, মানে আমরা এই জায়গাতেই ভয় পাই, প্রেপোজিশনের ব্যবহার বুঝি না। জি এটা সহজে আমি বুঝাই দেবো, টেনশনের কোনো কারণ নেই, সিরিয়াল মেনটেন করে। তাহলে এখানে আমরা এতটুকু বুঝতে পারলাম যে বাক্য কিভাবে বড় হয়। এবার আমরা এই বাক্যটা বুঝতে পারবো খুব সহজে। যদি এই জি বাক্যের ভেতরে ইজটা আমাদের সাবজেক্ট ভার্ব ওয়ার্ড হয়, আমরা এর আগেই সাবজেক্ট পাবো। তাহলে এর আগে একটা ওয়ার্ডই আছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড, যেটা একটা দেশের নাম। তাহলে জি এটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে নিউজিল্যান্ড ইজ, জি এরপরে আছে আ স্মল কান্ট্রি, আর্টিকেল আছে। তাহলে এতটুকু বাকি অংশ, স্মল কান্ট্রি মানে ছোট দেশ। তাহলে আমরা যদি বুঝি, পড়ি পুরোটা এতটুকু, যে নিউজিল্যান্ড একটা কি জি ছোট দেশ। আমাদের বাক্য ছোট এতটুকু দেশ ছিল, মূলত বাক্য জি কতটুকু ছিল, এই এতটুকু কান্ট্রি ছিল। জি জি হ্যাঁ, মানে নিউজিল্যান্ড একটা ছোট দেশ, বাক্য কিন্তু হয়েছে। বাংলাদেশ ইজ এ জি স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ পুয়ার কান্ট্রি, জি ডেভেলপমেন্ট কান্ট্রি, কত কিছু দিতে পারি। তাহলে পরিচয় হয়েছে। এরকম ইজতে আরো শত শত বাক্য আপনি বলতে পারবেন যে কোনো কিছুর পরিভাষা। হ্যাঁ, তারপরে জি তাহলে এই দেখেন, এখান থেকে অফ থেকে শুরু করে বাকি অংশ তাহলে কেন আসছে? কারণ এখানে এই কান্ট্রি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য। জি আচ্ছা, তাহলে কিভাবে তথ্য দেয় প্রেপোজিশন গুলো? আমরা প্রেপোজিশন গুলোকে মার্ক করি। প্রেপোজিশন এখানে অফ অফ, অফ আছে, জি জি উইথ আছে, উইথ আছে জি তারপরে আবার অফ আছে। আবার অফ আছে জি ঠিক আছে? তো মনে রাখবেন, জি প্রেপোজিশনের সর্বপ্রধান যে সূত্র সেটা হচ্ছে, প্রেপোজিশন সব সময় তার পূর্বের নাউন সম্পর্কে পরের নাউনের একটা রিলেশন তৈরি করবে। গেট টুগেদার, হি উইল ট্রাই টু মেক এ রিলেশন বিটুইন টু নাউন্স, অনলি টু নাউন্স, নট দ্য অ্যানাদার পার্ট অফ দ্য সেন্টেন্স। তার কাজ কি? আত্মীয়তা তৈরি করা। কাদের মধ্যে? 8 জি রকমের পার্টস অফ স্পিচ আছে, তাদের সবার মধ্যে না, অনলি ফর টু নাউন্স, দুইটা নাউনের মধ্যে। তাহলে আগে পরে থাকবে নাউন গুলা, তাদের মাঝখানে বসবে প্রেপোজিশন। মানে ঝগড়া হলো দুজনের মধ্যে, সে মাঝখানে জি এসে বন্ধুত্ব তৈরি করে দেবে, এটাই কাজটা। তাহলে এখানে যদি এটা অফ হয়, তাহলে বাম পাশে একটা নাউন আছে, বলেন বাম পাশে নাউনকে? কান্ট্রি, কান্ট্রি জি কান্ট্রি। আর ডান জি পাশের নাউনটাকে? ফোর নাউন না, ফোর মিলিয়নও নাউন না, ইনহ্যাবিটেন্টস নাউন। এই 4 মিলিয়ন কেন নাউন না? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এরা মডিফায়ার। এই ইনহ্যাবিটেন্টস এর সাথে কান্ট্রির একটা রিলেশন হলো। রিলেশনটা কি জি সহজে বোঝা যায়, দেখেন। যে কান্ট্রিটার কথা বলতেছি ওখানে 4 মিলিয়ন লোক বাস করে। তাহলে কান্ট্রির সাথে ইনহ্যাবিটেন্টস এর সম্পর্ক পেরেছে এটা তৈরি করতে। তাহলে নিউজিল্যান্ড একটা ছোট দেশ, কত মানুষের ছোট দেশ? 4 মিলিয়ন ফোর লোকের ছোট ছোট দেশ, জি বাক্য হয়ে গেল। জি এবার দেখেন, এখানে স্মল কান্ট্রি আবার বলছে। আপনি বলেন তো, এখানে একটা ছোট দেশ বলতে কাকে বুঝাইছে? দুইটা আলাদা বাক্য, এই দুইটা আলাদা বাক্য, কিন্তু এখানে একটা বাক্য। একটা বাক্য কেমনে জি বানাইলাম? এই যে বাট যুক্ত করে, আর সাবজেক্ট ভার্ব লিখি বাট নেই। কেন লিখি নাই? কারণ অনেস্ট যে সেই তো পর, আমি তো একটা মানুষ জি সম্পর্কে কথা বলতেছে, বারবার কেন সাবজেক্ট লিখবো? এই জন্যই এখানে ওরা লেখে নাই। এটা কিন্তু জি আইএলটিএস এর প্যাসেজ থেকে নেওয়া। লেখে নাই। এখানে কি করছে ওরা? কমা দিয়ে পরের লাইনটা সাবজেক্ট আর ভার্ব না লিখে কন্টিনিউ করেছে, এবং সবাই বুঝবে এই স্মল কান্ট্রি বলতে নিউজিল্যান্ডকেই বোঝানো হয়েছে, তাই না? জি এরপরে এই উইথ, উইথ মানে কি? সাথে বোঝায়। উইথ আ ভিজিটর ইকোনমি, ইকোনমি হলো গিয়ে আপনার অর্থনৈতিক, কম্পোস্ট অর্থনৈতিক উপার্জন। তাদের যে জি অর্থনৈতিক যে উপার্জনটা, সেটা কোনটা? মেইনলি, প্রধানত অফ স্মল বিজনেস। মানে তাদের ওখানে যে ভিজিটরটা আসে, মানে বিভিন্ন লোক যে ভ্রমণ করতে আসে, তাদের যে জি অর্থনৈতিক ব্যাপারটা আছে, সেটা থেকে যে ইনকামটা তাদের হয়, ওটাই তাদের ছোট একটা ব্যবসা। জি তথ্য হয়ে গেছে। এভাবে বাক্যগুলোকে বড় করে।